নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ফের সীমান্তে যে ঘটনা ঘটলো তা নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে আরো তলানিতে নিয়ে গেল। কালকে নজিরবিহীনভাবে বাংলাদেশ থেকে একদল মানুষ বর্ডার টপকে ভারতে আসেন এবং ভারতের যে চাষের জমি, সেই চাষের জমিতে যে চাষ করা হচ্ছিল সেই রকম আনাজ মানে সবজিগুলোকে তুলে বাংলাদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করেন। আর এখানেই কিন্তু সব থেকে বড় প্রশ্নটা উঠে যায় যে কিভাবে বিজেপি বাংলাদেশের বর্ডারে থাকা সত্ত্বেও বাংলাদেশিরা দিনের পর দিন ভারতে অনুপ্রবেশকারীর মতো হয়ে ভারতবর্ষে আসছেন এবং ভারতবর্ষের কৃষি জমিতে যে চাষের যোগ্য সবজিগুলো থাকছে সেগুলোকে চুরি করে বাংলাদেশে নিয়ে যাচ্ছেন। আর এই ঘটনার যখন তদন্ত শুরু হয় তখন গ্রামবাসীরা এক বিস্ফোরক তথ্য ইন্টেলিজেন্সের হাতে তুলে দেন। সেই খবর যখন আজকে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে তারপরেই বাংলাদেশের সেনাপ্রধান, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশকে নিয়ে একাধিক নতুন প্রশ্ন কিন্তু উঠে গেছে অন্তত ভারত সরকারের কাছে। ভারতবাসীরা কি বলেছেন? যখন ইন্টেলিজেন্স কর্তারা এই বিষয়ে তদন্ত শুরু করেন সেই তদন্তকারী অফিসারদের ভারতবাসীরা বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে সেনাবাহিনী যারা বর্ডার সুরক্ষার দায়িত্বে আছেন তারা নাকি 50-100 টাকা নিয়ে বাংলাদেশিদের ভারতে ঢুকিয়ে দেন এবং ভারতে ঢুকিয়ে দেওয়ার পর এই বাংলাদেশিরা দিনের পর দিন ভারতের কৃষি জমি থেকে সবজি চুরি করে নিয়ে বাংলাদেশে যান এবং তাদের কখনো সে সবজি খায় কিংবা কখনো সেই সবজি তারা বিক্রি করে অর্থ উপার্জন করেন। মানে ভাবতে পারেন একদম ছোট্ট একটা ক্ষুদ্র ব্যাপার, কিন্তু আন্তর্জাতিক সীমানা ক্রস করে যখন ওই দেশের মানুষ এই দেশে আসছেন এবং সবজি চুরি করার জন্য আসছেন সে বিষয়ে মদত করছেন সে দেশের সেনাবাহিনীর সদস্যরা, তা নিঃসন্দেহে বাংলাদেশের এবং ভারতের ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু এক বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। কালকে এই ধরনের বিস্ফোরক তথ্য প্রকাশ হওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশের আর যে লজ্জায় যদি মুখ তারা না লোকায় তাহলে আমি সত্যি জানি না তারা আর কিসে নিজেদেরকে লজ্জিত বোধ করবেন। অর্থাৎ এই পুরো ঘটনায় ভারত সরকারও কিন্তু কার্যত তাজ্জব হয়ে গেছে যখন 50-100 টাকার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের এই সকল সদস্যরা এই ধরনের ঘৃণিত কাজ করার জন্য বাংলাদেশিদের সহায়তা করছেন। কালকে মালদার চাঁপাইগঞ্জে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সেখানে দেখা যায় জিরো লাইন যে ক্রস করে অর্থাৎ আন্তর্জাতিক সীমানা সুরক্ষা রেখা যে ক্রস করে একের পর এক মাঠে বাংলাদেশিরা ঢুকে পড়েছেন। আর সেখানেই বিএসএফ প্রশ্ন তোলে এত বেশি বাংলাদেশিরা কিভাবে ওদেশের কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়লেন। এখানেই প্রশ্ন যে সরাসরি বিজেপি কি তাদেরকে সহায়তা করছে? এই তদন্ত যখন শুরু হয় তখন এই সকল ভারতবাসীরা বলেন যে বিজেপি 50-100 টাকার বিনিময়ে রেগুলার ওয়াইজে বাংলাদেশিদের ভারতবর্ষে ঢুকিয়ে দেয় এবং তারা চাষের জমি থেকে সবজি চুরি করে নিয়ে বাংলাদেশে চলে যায়। অর্থাৎ এখন এই ঘটনা নিয়ে যে রকম আলোড়ন শুরু হয়েছে এই ঘটনা শুধুমাত্র বর্তমান সময়ের ঘটনা নয়, এই ঘটনা দিনের পর দিন হচ্ছে যেখানে বিজেপি জানে কোন জায়গাটার কাঁটাতার দেওয়া নেই এবং সেই কাঁটাতার যে জায়গায় নেই সেই জায়গাটিকে হাতিয়ার করে 50-100 টাকার জন্য তারা নাকি বাংলাদেশিদের এদেশে ঢুকিয়ে দিচ্ছেন। কারণটা কি? সেখানেও আজকের এইখানে ভারতবর্ষের একাধিক নিউজ পেপার এই কারণ হিসাবে আমাদের সামনে অরিজিনাল কিছু তথ্য প্রকাশ করেছেন। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি। উনি যুদ্ধ লাগাতে চান, কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেকদিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে। হিন্দু স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। পাবলিক রাস্তায় নেমেছে, কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে। পাবলিক সাপোর্ট করছে, কোচবিহারেই বলুন, জলপাইগুড়িতেই বলুন, মালদাতেই বলুন, সর্বত্র জনগণ এগিয়ে এসছে। ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে, জয় শ্রীরাম বলছে এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগিয়ে
বর্তমানে বাংলাদেশ সরকারের কোষাগার কিন্তু শূন্য, তারা IMF এর উপর কিন্তু ডিপেন্ড করে আছে। বিশ্বব্যাংক পরিষ্কারভাবে বলেছেন বাংলাদেশ সরকার আগামী 3 মাসের মধ্যে দেউলিয়া হয়ে যাবে, ঠিক যেরকম ভাবে দেউলিয়া হয়ে গেছে পাকিস্তানের সরকার। তখন বাংলাদেশ সরকারকে পাকিস্তানের মতো একাধিক বিধিনিষেধ আরোপ করতে চলেছে IMF অর্থাৎ বিশ্ব ব্যাংক। IMF পাকিস্তানকে 2 মাস আগে কি বলেছে জানেন? বলেছেন তোমরা যদি সরকারি খাতে অর্থ ব্যয় না কমাও তাহলে কিন্তু তোমাদের আর বিশ্ব ব্যাংক লোন দেবে না, আর এই লোন না দিলে তোমাদের সরকার চলবে না, তোমাদের দেশ চলবে না। তার জন্য পাকিস্তান সরকারকে 1.5 লক্ষ সরকারি কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য করেছিল বিশ্ব ব্যাংক, এবং একদিনের নোটিশে 1.5 লক্ষ কর্মচারীকে, সরকারি কর্মচারীকে কিন্তু পাকিস্তান সরকার কাজ থেকে বের করে দেয়। বিশ্ব ব্যাংক অনুমান করেছে বাংলাদেশের অবস্থা এর থেকে শোচনীয় হতে চলেছে আগামী 3 মাসে, কারণ দেশে বৈদেশিক মুদ্রা যেমন কমতে শুরু করেছে ঠিক সেরকম ভাবে দেশের যে উৎপাদন তাও কিন্তু তলানিতে গিয়ে পৌঁছেছে। অন্যদিকে রোহিঙ্গা সমস্যা, অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের সরকারি কর্মচারী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ এবং একাধিক দপ্তর কিন্তু বড়সড় বিপর্যয়ের সম্মুখীন দাঁড়িয়ে আছে। একদম বিশ্ব ব্যাংক হয়তো পাকিস্তানের মতোই অনুমান করতে শুরু করে দিয়েছে। আর এই বিজেপি হয়তো সেই আশঙ্কা করেই দিনের পর দিন 50, 100 কিংবা 200 টাকা নিয়ে বাংলাদেশিদের এইখানে ঢুকিয়ে যাচ্ছে, মানে ভারতবর্ষের কৃষি জমিতে ঢুকিয়ে যাচ্ছে। তারা চাষের সবজি চুরি করতে দিচ্ছে, এবং কেউ কেউ আবার পালিয়ে অনুপ্রবেশও হয়ে যাচ্ছে, মানে অনুপ্রবেশকারী হিসাবে নিজেদেরকে চিহ্নিতও করছে। অর্থাৎ সব মিলিয়ে সীমান্তে সুরক্ষা ভারতের কাছে কিন্তু এক বড়সড় থ্রেট হয়ে যাচ্ছে দিনের পর দিন। ভারত সরকারকে অবিলম্বে এই বিষয়টিকে অত্যন্ত কড়া হাতে দমন করতে হবে, কারণ সেইফ আলী খানের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা বাংলাদেশ থেকে টপকে কোনো অনুপ্রবেশকারী এই ভারতবর্ষে এসে ক্রিমিনাল হয়ে যাচ্ছে ফলস আধার কার্ড বানিয়ে, সেই বিষয় কিন্তু ভারতের আপামর জনগণের সঙ্গে যদি হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে ভারতের সুরক্ষার একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু উঠে যাবে। সেইফ আলী খানের ঘটনাটা আপনারা দেখুন। সেইফ আলী ঘটনা কি হয়েছে? সেইফ আলী খানের মতো একটা খান পরিবারের, যেখানে নিরাপদ সুরক্ষিত বেষ্টনীতে তারা বসবাস করেন, সেখানে ঢুকে একজন আততায়ী সেইফ আলী খানকে ছুরি মেরে দিচ্ছেন, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, অপারেশন করতে হচ্ছে। যখন পুলিশ এই আততায়ীকে চিহ্নিত করে ধরলো তখন দেখা গেল নাম হলো শরীফুল ইসলাম, যিনি কিনা কিছুদিন আগে বাংলাদেশ থেকে ভারতবর্ষে লুকিয়ে এসেছিলেন, এবং বাংলাদেশের থেকে ভারতে যে আসছেন তারা বাংলা শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেকের জায়গাটিকে নাকি ব্যবহার করেছিলেন। ভাবতে পারেন এই সুরক্ষার প্রশ্ন শুধু ভারতবাসীর কাছে হিসাবে প্রশ্ন চিহ্ন তুলছে না, বাংলার মানুষের কাছেও কিন্তু এক বড়সড় সুরক্ষার প্রশ্ন চিহ্ন এখানে উঠে যায়, যখন চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর থেকে একজন বাংলাদেশি ভারতবর্ষে আসছেন এবং তিনি মহারাষ্ট্রে চলে যাচ্ছেন। মহারাষ্ট্রে গিয়ে তিনি ক্রিমিনাল জগতের সঙ্গে জড়িয়ে পড়ছেন এবং সেইফ আলী খানের মতো ব্যক্তিত্বকে আততায়ী হয়ে খুন করার চেষ্টা করছেন, পিঠে ছুরি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেইফ আলী খান শুধুমাত্র একটি উদাহরণ। আমার মনে হয় সেইফ আলী খানের মতো আপামর বাংলা, আপামর ভারতবাসীর কাছে আজকে এই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এক বড় সড়ো কিন্তু থ্রেট। আর এখানেই প্রশ্ন উঠে যায় বিজেপির, অর্থাৎ বিজেপি যদি এই অনুপ্রবেশকারী থামাতে কোনো ভূমিকা না নেয় তাহলে কিন্তু ভারত সরকারের এ বিষয়ে কড়া একটি মন্তব্য বা স্টেটমেন্ট না হলেও সরাসরি ভারত বাংলাদেশের সেনাপ্রধানের বলা উচিত। কিছুদিন আগে ভারতীয় সেনাপ্রধান এক বিবৃতি দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ভারতের সঙ্গে যোগাযোগ করেন, তারপরেই দেখা যায় বাংলাদেশের সেনাপ্রধান পাকিস্তানের সঙ্গে একটি মিটিং করেন, আর এই পাকিস্তানের সঙ্গে মিটিং করে তারা F-17 ফাইটার জেট কেনার আগ্রহ প্রকাশ করেন। আর এই রকম ডিল যদি পাকিস্তান বাংলাদেশের সাথে করে ফেলে তাহলে সন্ত্রাসবাদী সমস্যা পাকিস্তান বাংলাদেশের মতো ভারতবর্ষেও কিন্তু বাড়তে শুরু করবে। অর্থাৎ এই সকল মৌলবাদী দেশের হাতে যত বেশি আপনি অস্ত্র দেবেন তার পরিণাম যে কি হতে পারে তার সর্ববৃহৎ উদাহরণ বা সর্বশ্রেষ্ঠ উদাহরণ কিন্তু পাকিস্তান। আর বাংলাদেশের এই মৌলবাদী সংগঠনের হাতে যদি আপনার F-17 বিমান তুলে দেন তাহলে তারা সেই বিমানটি কোথায় ব্যবহার করবে তা হয়তো তারা নিজেরাই এখন জানে না। এই ধরনের ডিল যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ভারত সরকারের কাছে কিন্তু নর্থ ইস্ট নিয়ে, 7 সিস্টার্স নিয়ে, চিকেন স্নেক নিয়ে, এমনকি কাশ্মীর নিয়েও অনেক বড় সুরক্ষার প্রশ্নচিহ্ন কিন্তু উঠতে শুরু করতে পারে, ঠিক যেরকম ভাবে প্রশ্নচিহ্ন এখনই উঠে গেছে। সব মিলিয়ে এই অনুপ্রবেশকারী ইস্যুতে মালদার এই সীমান্তবর্তী এলাকা
সেখানে আবার নতুন করে যে উত্তেজনা বা উত্তাপ সৃষ্টি হলো, তা কিন্তু ভারতের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বড় এক প্রশ্ন। কালকে বিএসএফ পরিষ্কার বলে দিয়েছে ওই জায়গাটি কাঁটাতার বসানো হবে। অর্থাৎ একদিকে যেমন ভারতীয় সেনাপ্রধান সরাসরি বাংলাদেশের সেনাপ্রধানকে ভালো কনফিডেন্সে নিয়ে এসে ভারতের সঙ্গে কাজ করার একটা বার্তা দিচ্ছেন, অন্যদিকে দেখা যাচ্ছে তিনি চক্রান্ত করে সীমান্তের সেনাবাহিনী সদস্যদের টাকা নিয়ে এই রকম অনুপ্রবেশকারী ঢুকিয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করে যাচ্ছেন। ফলে এইখানে কিন্তু সেনাপ্রধানের গ্রহণযোগ্যতা, সেনাপ্রধানের ভূমিকা নিয়ে এক বড় প্রশ্নচিহ্ন উঠে যেতেই পারে। কালকে বিএসএফ এই পুরো বিষয়টা অত্যন্ত কাইন্ডনেসের সঙ্গে, পোলাইটনেসের সঙ্গে ডিল করেছেন। কিন্তু দিনের পর দিন এই সীমান্তে যেরকম উগ্রতা বাড়ছে, অন্তত বাংলাদেশের এই সরকার মোহাম্মদ ইউনূস স্বয়ং যেভাবে যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছেন, এরপরে বিএসএফ এবং নরেন্দ্র মোদীর এই সরকার কতক্ষণ মুখ বন্ধ করে থাকবেন বা থাকা উচিত, সেই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠে যাচ্ছেন। আন্তর্জাতিক স্তরে কোনোদিন দেখেছেন একটি দেশ থেকে অন্য দেশে গিয়ে কেউ সবজি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে, কিংবা সাধারণ মানুষকে কোনো দেশের সেনাবাহিনী ঢাল হিসাবে ব্যবহার করছে? অর্থাৎ বিজেপিকে যখন সাধারণ মানুষ আক্রমণ করার জায়গায় যাচ্ছে, তখন বাংলাদেশের সাধারণ মানুষকে এগিয়ে দিচ্ছেন এই বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ। ফলে সব মিলিয়ে সাধারণ মানুষকে মুরগি করার খেলা চলছে মোহাম্মদ ইউনূসের তরফ থেকে, যেখানে বিএসএফ এখনো অবধি অত্যন্ত তৎপরতার সঙ্গে এই সীমান্ত সমস্যাকে মোকাবিলা করার চেষ্টা করছে। কিন্তু টাকা নিয়ে অনুপ্রবেশকারী সমস্যা বাঁচিয়ে রাখতে চাইছে বাংলাদেশের সেনাপ্রধান স্বয়ং। এই অভিযোগের পর ভারতীয় সেনাপ্রধান কি চুপ করে থাকবেন বা চুপ করে থাকা উচিত? এই প্রশ্ন আমি দর্শকদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা কমেন্টে জানাবেন এর বিপক্ষে ভারতবর্ষের ঠিক কি করা উচিত। আর চ্যানেলটিকে যদি একটু ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।